দেখো যেহেতু তোমাদের দুই অধ্যায়টা শেষ হয়ে গেছে, অর্থাৎ 2.1 এবং 2.2, যার কারণে আমি এখন তোমাদেরকে কিছু ওই সৃজনশীল প্রশ্ন দেখাবো। এই প্রশ্নটা 2018 সালের ঢাকা বোর্ডে এসেছিল, সেই প্রশ্নটা আমি ওখান থেকে নিয়েছি, আমি এটা সলভ করবো আজকে। তো এভাবে দেখা যাচ্ছে যে আমরা কিছু প্রশ্ন সলভ করালে দেখা যাচ্ছে তোমাদের সম্পর্কে ধারণা আসবে, তোমরা একটা ধারণা করতে পারবে যে আসলে প্রশ্নটা কেমন টাইপের হয়, ঢাকা বোর্ডে কেমন প্রশ্ন হয় সেটা তোমরা এটা বুঝতে পারবে। তো এই জন্য আমি করলাম কি, আজকে একটা নতুন একটা প্রশ্ন নিয়েছি, এটা ঢাকা বোর্ড 2018 সালে এসেছিল। তো প্রশ্নটা দেখো এমন, যে প্রশ্নটা বলতেছে যে এক ব্যক্তি 10% মুনাফায় 20,000 টাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখলেন। এটা তোমার হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপক। এখন বলতেছে যে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে তা নির্ণয় করো। বলতেছে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে তা নির্ণয় করো। বুঝতে পারছো বিষয়টা? দেখো মানে প্রশ্নটা এখানে বলা হচ্ছে যে 20,000 টাকা এক ব্যক্তি 10% মুনাফায় ব্যাংকে জমা রাখলো। কথা ক্লিয়ার? তার মানে মূলধনটা কত বলতো? মূলধনটা আছে 20,000 টাকা, আর মুনাফার হারটা কত? 10%, অর্থাৎ শতকরা 10 টাকা, 100 টাকায় 10 টাকা। কথা ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। এরপর বলতেছে যে প্রথম বছরান্তে মানে প্রথম বছরের শেষে মুনাফা আসল কত হবে, মানে এক বছর শেষে তার মুনাফা আসল কত হবে। তাহলে বলো তো, তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? এ বের করতে হবে না? মুনাফা আসল এ কে এ দ্বারা প্রকাশ করি জি আমরা, স্যার। এ বের করতে হবে। তা বলতেছে মুনাফা আসল কত হবে তা নির্ণয় করো প্রথম বছরান্তে, মানে বছরান্তে শব্দের অর্থ হচ্ছে বছরের শেষে। তাহলে প্রথম বছরের শেষে কত মুনাফা আসল হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। এখন দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা বলছিল যে 12% সরল মুনাফায়, খেয়াল করে দেখো, 12% সরল মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তা নির্ণয় করো। মানে খেয়াল করে দেখো, প্রশ্নটা ভালো করে একটু বুঝো। বলতেছে কি যে 12% সরল মুনাফায় উক্ত টাকা মানে কোন টাকাটা? এই যে 20,000 টাকা, বলতেছে কি উক্ত টাকা মানে 20,000 টাকা কত বছরে, তাহলে এখানে কি চাওয়া হয়েছে? বছর চাওয়া হয়েছে। মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ এখানে যে 20,000 টাকা রাখা হয়েছিল, সেই 20,000 টাকা মুনাফা এবং আসলে দ্বিগুণ হবে, মানে কয় হাজার টাকা হবে? 40,000 টাকা হবে। বুঝতে পারছো বিষয়টা? কত বছরে হবে তোমাকে সেটা বের করতে বলছে, কত বছরে সেটা হবে সেটা তোমাকে বের করতে হবে। এখন এখানে দেখো, সরল মুনাফায় কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা না। আমরা কিন্তু জানি একটা হচ্ছে সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফা। এই টাকাটা রাখা হয়েছে সরল মুনাফায়, কত পার্সেন্ট হারে? 12% হারে। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? প্রশ্নটা কি বুঝেছো? জি মিস। জি এখন স্যার। স্যার। এখন দেখো গ নম্বর প্রশ্নটা দেখো। তারপর বলতেছে কি যে 3 বছরান্তে মানে 3 বছর শেষে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তা নির্ণয় করো। কথা কি বুঝতে পারছো বিষয়টা? আমার কথা কি ক্লিয়ার? এখন বলতেছে 3 বছর শেষে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। জি স্যার। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটা করব। তো অঙ্ক করার ওয়ালাইকুম আসসালাম। তা তোমরা দেখো তো, 3টা প্রশ্নই কি যদি বুঝে না থাকে, প্রশ্ন বুঝতে হবে, না হলে কিন্তু ম্যাথ করা যাবে না, কারণ এটা হচ্ছে পাটিগণিত, এটা হচ্ছে বীজগণিত না যে তুমি প্রশ্নটা দেখলা আর মানে আগে করা ছিল এভাবে তুমি করে গেলা। এটা কিন্তু অঙ্ক এক এক সময় এক এক রকম অঙ্ক আসবে, কখনো অঙ্ক কিন্তু বলবে না এই অঙ্কই পরীক্ষা আসবে, বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করে দিবে। ঠিক আছে, যেহেতু পাটিগণিত, এবং পাটিগণিতের মূল বিষয়টা হচ্ছে প্রত্যেকটা বিষয় ভালোভাবে বোঝা যে আসলে কি বলতেছে। এখন বলো যে এই 3টা যে প্রশ্ন দিয়েছে ক খ গ, তোমরা বুঝেছো কিনা? জি স্যার, বুঝেছি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কটা শুরু করতে পারি। এখন খেয়াল করে দেখো, আমরা প্রথম অঙ্ক যদি ক নম্বরটা শুরু করি, প্রথম অঙ্কটা বলতেছে দেখো যে প্রথম বছরান্তে মুনাফা আসল কত। এখন তোমাদেরকে আমি একটু বলি, প্রথম বছরান্তে বোঝা যাচ্ছে যে বছরান্তে বোঝা যাচ্ছে যে 1 বছর শেষে, যে প্রথম বলছে তার মানে 1 বছর শেষে। ওকে, মুনাফা আসল, তাহলে এখানে আছে এ মানটা বের করতে বলছে না, মুনাফা আসল কত হবে। তা আমরা এখন খেয়াল করে দেখো তো, আমরা অঙ্কটা করার ক্ষেত্রে আগে এগুলো মানে কি কি দেওয়া আছে সেগুলো আমরা নিয়ে নিই। তা দেখো, এক ব্যক্তি 10% মুনাফায় 20,000 টাকা, তাহলে এখানে আমরা কি বলতে পারি? দেখো মূলধন কত টাকা? মূলধন
তাহলে এখানে মূলধন পি ইকুয়াল টু দেখো তো 20,000 টাকা না, বলো? জি স্যার। জি স্যার। 20,000 টাকা, এটা আমরা এটা লিখে নিলাম। ওকে, তারপর দেখো মুনাফার হার 10%, তাহলে আমরা এখান থেকে মুনাফার হার আর ইকুয়াল টু 10%। এখন কি মনে আছে তোমার যে তোমাদের যে 10% যখন আমরা করি, তো এখন যেহেতু এটা আছে 10%, তো সেক্ষেত্রে পার্সেন্টেজটা উঠাই দেবো। তাই পার্সেন্টেজটা উঠাইলে তাহলে আমাদের কি করা লাগে, 100 দিয়ে ভাগ করা লাগে না, বলো? এই যে 100 দিয়ে ভাগ করলাম, 10/100। একটা কাটাকাটি করলে আমরা এখান থেকে 1/10 করতে পারি। দেখো এটা করলাম, বুঝতে পারছো বিষয়টা? এই যে 1/10, একটু ওইদিকে লেখা হয়ে গেল, 1/10 আমরা এটা করলাম। তো এখন খেয়াল করে দেখো যে আর তো কিছু দেয়া নাই, আছে কি আরেকটা বিষয় আছে, কি দেয়া আছে দেখো, প্রথম বছর আনতে। আমরা যেটা উপর থেকে যেটা নিলাম সেটা হচ্ছে উদ্দীপক থেকে এগুলো নিলাম। এখন বলতেছে যে প্রথম বছর আনতে, তাহলে সময় কয় বছর? সময় বলতো, সময় n 1 বছর। 1 বছর। এই যে আমরা ওকে, এখন বের করতে বলছি কি মুনাফা আসল। তাহলে মুনাফা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। কত সোজা অঙ্ক না, বলো? ঢাকা বোর্ডে আসছে, বা তোমরা যেখানে যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিবা। তাহলে মুনাফা আসল এ সমান হোয়াট, সরি এ সমান হোয়াট, দেখো বোঝো নাকি পর্যন্ত? মুনাফা আসল এ সমান কত? তোমাদের কি কোনো প্রবলেম আছে এর ভিতরে? দেখো তো। নো স্যার। হ্যাঁ, তাহলে এখানে কোনো তোমাদের কোনো প্রবলেম এখানে নেই। তো এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা একটা সূত্র জানি না, তাহলে আমাদের বের করতে বলছে এটা, তাহলে আমরা কি জানি? তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি মুনাফা আসল এ সমান পি প্লাস পি আর এন, অর্থাৎ এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে মুনাফা। তাহলে আসল প্লাস মুনাফা মানে মুনাফা আসল, ঠিক না? তো এখান থেকে যদি তুমি পিটা কমন নাও, তাহলে কি আসে? 1 প্লাস আর এন আসে। কথা কি ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে মুনাফা, মিলে আছে মুনাফা আসল হবে। এতে পিটা কমন নিলাম, তাহলে 1 প্লাস আর এন হলো। এখন দেখো পি এর মান কত দিয়ে আছে? 20,000 লেখা আছে, তাহলে এই যে 20,000 আমি লিখলাম এখানে। ওকে, এরপর দেখো 1 প্লাস আর এর মানটা কত দিয়ে আছে? দেখো আর এর মানটা দিয়ে আছে 1/10, আর এন এর মানটা দেখো কত? 1 বছর। কথা কি ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো তো এই পর্যন্ত? তাহলে এখন আমরা যদি একটু কাজ করি, সেটা হচ্ছে দেখো গুণ, এটা আমরা লিখতে পারি 1 প্লাস 1/10, অর্থাৎ আমরা যদি মানে লসাগু করি, দেখো তো বোঝো নাকি এটা? এটা হয় না লসাগু করলে? জি স্যার। এটা হয়। জি স্যার। তাহলে এখন একটা শূন্য কাটলাম, কাটলে মূলত আসছে হচ্ছে তোমার উপরে থাকে হচ্ছে 2000 গুণ 11। কথা কি বুঝতে পারলাম? মানে 22,000 হচ্ছে। কি বুঝলা বলো? 11 গুণন হচ্ছে 2000 মানে 22,000। তাহলে আমাদের এখানকার যে অ্যান্সারটা হচ্ছে কি 22,000 টাকা। কথা কি বুঝতে পারছো? এটা আমাদের এখানকার অ্যান্সার। তার মানে ওই 1 বছর শেষে মুনাফা আসলে 22,000 টাকা হবে। কথা ক্লিয়ার হয়েছো? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে কি এটা পুরোটা বুঝতে পারছো? আমি যেভাবে অঙ্কটা করলাম, কোনো সমস্যা হবে এখানে? সমস্যা আছে কি এখানে? আরেকবার No, একটু sir. বুঝিয়ে দেন। না স্যার। কি কি একজন প্রশ্ন বলছো, কি বলো? আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলে দেবো। দেখো এখানে বলতেছে যে তোমার দেখো, আমি একটু নিচে নামাই দিই। এক ব্যক্তি 10% মুনাফায় 20,000 টাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখলেন। ঠিক আছে, তো এখানে দেখো কি কি দেওয়া আছে, এটা কিন্তু মূলধন, আর এই 10% দেখতেছো এটা মুনাফার হার, এটা জানো। এখন বলতেছে ক নম্বর প্রশ্নে প্রথম বছর আনতে, মানে প্রথম বছরের শেষে মুনাফা আসল কত হবে। এখন তুমি জানো যে মুনাফা আসল কি আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা ওখান থেকে জাস্ট একটু লিখে নিলাম। দেখো কি লিখে নিচ্ছি, দেখো মূলধন কত ছিল? পি সমান 20,000 টাকা না? এই যে মূলধন পি সমান আছে 20,000 টাকা, আমি এটা লিখলাম। ওকে, মুনাফার হার দেখো আর সমান 10%, সেই 10%টাকে আমরা জানি যে পার্সেন্টেজটা উঠাই দেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করা লাগে। তা আমরা করলাম কি, ওই 10কে 100 দিয়ে ভাগ করলাম, ভাগ করে এখান থেকে দেখো একটা শূন্য আমি কেটে দিলাম, কেটে দিলে 1/10 হলো। কথা এ পর্যন্ত ক্লিয়ার? আমাকে যে প্রশ্ন করেছো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো? জি স্যার। হ্যাঁ, এখন দেখো বলছে যে প্রথম বছর আনতে, প্রথম বছর আনতে মানে কি 1 বছর শেষে, তার সময়টা কত?
1 বছর, সেজন্য আমি কিন্তু সময় n = 1 বছর লিখলাম। এখন তোমার কাছে চাওয়া হয়েছে মুনাফা আসল কত, মুনাফা আসল কত। তো মুনাফা আসলটাকে a দ্বারা প্রকাশ করা হয়, তো সেটা আমরা করলাম কি, মুনাফা আসলটাকে a দ্বারা এভাবে প্রকাশ করলাম এবং এটা চাওয়া হয়েছে এটা কত হবে। তো আমরা এবার সূত্র লিখছি। আসলে সূত্রটা কেমন, আমরা জানি এই যে মুনাফা আসল a সমান মুনাফা যোগ আসল, এটাকে বলা হয় মুনাফা, আর এটা হচ্ছে আসল। তো মুনাফার আসল যোগ করলে তো মুনাফা আসলই হবে, ঠিক না? এটা হচ্ছে মুনাফা আর এটা হচ্ছে আসল, এই দুটো যোগ করে তোমার মুনাফা আসল হবে না? জি স্যার। হ্যাঁ, মুনাফা আসল হবে। এজন্য আমি এই যে আসল নিলাম, এই যে মুনাফা নিলাম। তো এখন দেখতেছি এখানেও পি আছে, এখানেও পি আছে। তো দুইজন থেকে পি কমন নিতে পারে, তোমরা বীজগণিতে শিখছো কমন নেওয়ার বিষয়টা। তা আমরা করলাম কি, এখানে পি পি কমন নিলাম। পি কমন নিলে এখানে থাকে 1 আর এখানে থাকে RN। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। একটু একটু আমি একটা ফোন আসছে বারবার, একটু ফোনটা রিসিভ করবো। হ্যাঁ, একটুখানি থামো। দেখো দেখো এখন যেটা বলতেছি, তাহলে তো এখন তো বুঝতে পারছোই। তাহলে আমরা কি করলাম, এর পি কমন নিলাম। পি কমন নিলে 1 + RN হয়। এখন পি এর মানটা জাস্ট বসেছি, 1 এর মান তো একই, আর এর মানটা 1/10। দেখো আর এর মানটা বের করছিলাম 1/10, সেই 1/10 এখানে লিখলাম। এন এর মানটা 1 বছর, সেটা লিখলাম, দিয়ে জাস্ট এখানে ক্যালকুলেশন করলাম, করে 22,000 আমাদের অ্যান্সার হলো। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার জি বুঝতেছি? স্যার। হ্যাঁ, তাহলে কি আমি অন্য অঙ্কে যেতে পারি? অন্য অঙ্কে যেতে পারি? হ্যাঁ, আমি খ জি নম্বর হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ খ নম্বর অঙ্কটা গেলাম। দেখো খ নম্বর অঙ্কটা কি বলে। খ নম্বর অঙ্কটায় বলতেছে যে 12% সরল মুনাফায় উক্ত টাকা মানে যে টাকাটা উনি হচ্ছে এই ব্যক্তি জমা রাখলেন, মানে 20,000 টাকা, কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তা নির্ণয় করো। মানে এখন তোমার কাছে চাওয়া হচ্ছে কি, বুঝতে পারছো? চাওয়া হচ্ছে কত বছরে, মানে তুমি মনে করো টাকাটা জমা রাখলে 20,000 টাকা, এখন হচ্ছে 20% সরল মুনাফায় ওই টাকাটা ডাবল হয়ে যাবে, মানে দ্বিগুণ হবে। দ্বিগুণ হওয়া বলতে কি বোঝায়, দ্বিগুণ মুনাফা আসলে দ্বিগুণ হবে মানে যে টাকাটা আছে সে টাকাটা এখন দ্বিগুণ হবে, মানে আমাদের জমা রাখছিল 20,000 টাকা, হবে আছে 40,000 টাকা। কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা একটু বিষয়টা আগে একটু লিখে নিই, প্রশ্ন কি বলতেছে আমরা সেই বিষয়টা একটু লিখবো। যে খেয়াল করে দেখো, মুনাফা আর আসল ইকুয়াল টু কত হয় বলো তো? দ্বিগুণ হবে না? এই প্রশ্নের কথা বলতেছে মুনাফা আসল ইকুয়াল টু দ্বিগুণ, এই কথা বলতেছে না প্রশ্নে? আমি এই কথাটা লিখে নিলাম। প্রশ্নে বলতেছে মুনাফা আসল ইকুয়াল টু দ্বিগুণ, মানে আমাদের যে টাকাটা দেওয়া ছিল তার দ্বিগুণ হবে। তাই এখন খেয়াল করে দেখো তো, জাস্ট আমি কথাটা লিখলাম, এটা না লিখলেও সমস্যা নাই, আমি লিখে নিলাম, জাস্ট বললাম কি মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাই এখন খেয়াল করে দেখো তো, সুতরাং তাহলে মুনাফা আসলটা কত হবে? তাহলে মুনাফা আসল সে কি দ্বারা প্রকাশ করায়? এ দ্বারা প্রকাশ করে। কত হবে দেখো তো, তাহলে 20,000 গুণন হচ্ছে 2, অর্থাৎ কত? 40,000 টাকা না বলো? এই যে 40,000 টাকা। সেটা 22,000 হবে না? না 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 22,000 হবে না তো, খেয়াল করো, এটা হচ্ছে কর সাথে খর সম্পর্ক নাই, কর সাথে খর সম্পর্ক না। বলতেছে 12% সরল মুনাফায় উক্ত টাকা বলতে বোঝাচ্ছে আমাদের এখানে যে টাকাটা জমা রাখছিল সেই টাকার কথা বলতেছে। বুঝতে পারছো? প্রশ্ন বোঝা লাগবে আসলে। হ্যাঁ, উক্ত টাকা বলতে বোঝাচ্ছে এখানকার 20,000 টাকাটা। আমার কথা কি ক্লিয়ার হইছো? জি স্যার। কথা যদি না বুঝে থাকে আমি বলি আবার, এখানে আমি যেটা 22,000 টাকা বের করলাম সেটা শিখলো কি, দেখো ক থেকে যেটা বের করছি আমরা, প্রথম বছরান্তে মানে প্রথম বছরের শেষে মুনাফা আসলে কত হবে সেটা বের করলাম। মানে 1 বছর শেষে মুনাফা আসলে কত হবে আমরা সেটা বের করবো, সেটা হচ্ছে কি 22,000 টাকা হলো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই উক্ত টাকা বলতে কিন্তু 22,000 বোঝাচ্ছে না। 22,000 তো আমি ক থেকে পাইলাম যে টাকাটা, সেটা মুনাফা আসল। বাট উক্ত টাকা বলতে বোঝাচ্ছে, আসলে আমি তোমাকে একটু ক্লিয়ার করি আর একটা কথা, যে আমরা যে এই মুনাফা আসলটা বের করলাম, উক্ত টাকাকে বলতে এটাকে বোঝাচ্ছে।
উক্ত টাকা মানে মূলধন কে বোঝাচ্ছে? মূলধন কি 22,000 টাকা? মূলধন আছে 20,000 টাকা। কথা কি বুঝতে জি পারছো? স্যার। মুনাফা আসল কিন্তু উক্ত টাকা না, উক্ত টাকা হচ্ছে এই যে মূলধনটা, মানে তুমি যে টাকাটা রেখেছিলা ব্যাংকে, যে টাকাটা মনে করো 20,000 টাকা ব্যাংকে রেখেছিলা, সেই টাকাকে বলছে উক্ত টাকা। তাহলে কথা কি ক্লিয়ার হয়েছে? তার মানে উক্ত টাকা বলতে বোঝাচ্ছে এখানকার মূলধনের টাকাটা। যদি প্রশ্ন থাকে আরো করতে পারো আমাকে, সমস্যা নেই, প্রশ্ন করবা। কোনো যদি মনের ভিতর খটকা থাকে, কোনো কনফিউশন থাকে যে আসলে এটা কেন হলো না, অবশ্যই আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? তোমরা কি সবাই বুঝতে পারছো বিষয়টা আমি যেটা বুঝালাম? কথা বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে কি বলছিল এখানে যে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমি মুনাফা আসল দ্বিগুণ মানে আমাদের আসল ছিল 20,000 টাকা, তার সাথে 2 গুণ করে 40,000 টাকা হলো, তাহলে মুনাফা আসল কত হলো? 40,000 টাকা। কথা কি বুঝতে পারছো? তো এখান থেকে দেখো তো আমি মুনাফাটা বের করে নিতে পারবো না? সুতরাং মুনাফা কত হবে দেখো তো। সুতরাং মুনাফা আই ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে কি মুনাফা পাইনি? মুনাফা আসল থেকে যদি আমার মুনাফা আসলটা বিয়োগ করে দিই তাহলে সে মুনাফা পাবো। কথা কি ঠিক আছে? জি জি স্যার। এখন দেখো এই মুনাফা আসল কত পেলাম? 40,000 পেলাম। ওকে, এই 40,000 লিখলাম, মাইনাস মূলধন পেলাম আছে 20,000 টাকা, এই যে 20,000 টাকা। ওকে, তাহলে 40,000 থেকে যে 20,000 বাদ দাও, থাকে আছে 20,000 টাকা। তাহলে এখানকার আমাদের তাহলে এই যে টাকাটা যে রাখা হয়েছিল সেই টাকাটা মনে করো যে আসল তার হচ্ছে 20,000, মুনাফাটাও 20,000। কথা কি বুঝেছো এই পর্যন্ত? এই লাইনটা যদি জি লিখতে স্যার। চাও, তোমরা এই লাইনটা যদি লিখতে চাও তাহলে একটা কাজ করতে পারো, না লিখলে সমস্যা নাই। তাহলে তুমি একটা কাজ করো, সেটা আসলের দ্বিগুণ, এটা কথা বলতে পারো। মানে এই লাইনটা যদি লিখতে চাও তাহলে তোমরা একটু এক্সট্রা ভাবে লিখতে পারো, যে প্রশ্ন মতে এক্সট্রা যদি লিখতে চাও, ওই লাইনটা লিখতে চাইলে লিখো প্রশ্ন মতে মুনাফা আসলগুলো কিন্তু আসলের দ্বিগুণ। এই জাস্ট এই লাইনটা লিখে রাখলাম। এই যে আসল ছিল 20,000 আর দ্বিগুণ মানে 2, তার মানে 40,000 টাকা। কথা কি ক্লিয়ার? এই লাইনটা লিখলে ভালো হয়, লিখো প্রশ্ন মতে মুনাফা আসল ইকুয়াল টু আসলের দ্বিগুণ। তাহলে মুনাফা আসল ইকুয়াল টু আসলের, আসল ছিল 20,000, গুণ আছে দ্বিগুণ মানে 2, মানে 40,000 টাকা। তাহলে আমরা এখান থেকে মুনাফাটা দেখো 20,000 টাকা বের করে নিলাম। তোমার কি কথা ক্লিয়ার হয়েছে একদম? জি স্যার। ওকে, জি স্যার। তোমাদের কারোর কনফিউশন থাকলে আমি তোমাদেরকে আবার বলতেছি, তোমরা আমাকে বলতে পারো স্যার এটা আমি এখনো বুঝি নাই, ঠিক আছে বলতে পারো। এখন খেয়াল করে দেখো, মুনাফাটা বের করে নিলাম, আর কি কি চাইছে আমার দেখো তো। চেয়েছে যে কত বছরে, তাহলে কি চাচ্ছে? এন এর মান চাচ্ছে না এখান থেকে? জি এর মানটা চাচ্ছে, সময়। সময় জি চাচ্ছে। স্যার। আর এখানে মুনাফার হারটা কত দেওয়া আছে দেখো, 12%। 12% দেওয়া আছে। তাহলে এখান থেকে আয়টা আমি বের করে নিলাম। এরপর আমরা যেটা বের করব মুনাফার হার, মুনাফার হার। তাহলে মুনাফার হারটা কত দেখো, ইকুয়াল টু 12%, অর্থাৎ এটাকে লেখা যায় 12/100। কথা ক্লিয়ার? এবার সময় এন সমান হোয়াট, এন সমান হোয়াট, এটা আমাদের বলতেছে। তো আমরা এই যে এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করব, আই সূত্র দিয়ে। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্র দিয়ে ব্যবহার করব। এন্ড তুমি যদি মনে করো যে অন্য সূত্র দিয়ে বের করা যেত, এই যে মুনাফা আসল আছে না, এই সূত্র দিয়েও বের করা যেত, তা আমি ওই সূত্র না ব্যবহার করে আমি মুনাফাটা বের করে নিলাম 20,000 টাকা দিয়ে, আমি এই সূত্রটা ব্যবহার করতে চাচ্ছি। দেখো এখানে এই সূত্রটায় আয়ের মানটা জানা আছে 20,000 টাকা, পি এর মানটা জানা আছে আসল মানে 20,000 টাকা, আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 12/100 টাকা। তাহলে এন এর মানটা তোমাকে বের করতে হবে। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখো আমি একটু এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে এই পিটা লেখা হয়নি, মানে আসলটা লেখা হয়নি। আমি আসলটা যদি একটু ছোট্ট করে লিখি, দেখো বুঝো নাকি, আমি একটু লেখাটা বাদ পড়ে গেছে। আসল এটা হচ্ছে 20,000 টাকা, বলছিল না উক্ত টাকা, উক্ত টাকা মানে মূলধনটা। তাহলে এই মূলধন একটু লিখে নাও, মূলধন পি সমান হচ্ছে 20,000 টাকা। তো এখন কথা হলো দেখো আয়ের মানটা কত? 20,000। আয়ের মানটা 20,000 না বলো? এই যে আই পেয়েছি 20,000 ইকুয়াল টু পি এর মানটাও 20,000 গুণন আর এর মানটা
12/10 সরি 100 গুণন n এর মানটা আমাকে বের করতে হবে। কথা কি ক্লিয়ার হইছো? জি জি স্যার। স্যার। এখন দেখো তো বুঝো নাকি, এই যে এই 20,000 আর এই 20,000 কেটে যায় না, যদি এটা এই পাশে আসে ভাগ হয়ে গেলে কেটে যায় না? জি স্যার। আর একটা কথা দেখো তো, এই যে 100টা ভাগ আছে ওই পারে গেলে কি হবে বলো তো? 100 গেলে ওই পারে গেলে গুণ হবে না? আর এই যে জি 12টা স্যার। ভাগ গুণ আছে, হবে। আর 12টা গুণ যে তোমার গুণ হবে, আর যে 12টা যে গুণ আছে তাই পাশে ভাগ হবে। তাহলে আমি যদি একবার এই কথাটা লিখি, দেখো তো বুঝো নাকি, 100 ভাগ হচ্ছে 12, এই বিষয়টা কি লিখতে পারি নাকি? পারি এটা? জি স্যার। তাহলে মোটামুটি আমাদের যদি এটা একটু মিশ্র ভগ্নাংশে করি তাহলে কি হয়, 100কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 8/96 নাকি? তাহলে 96 দিয়ে আমার থাকে 4, তাহলে 40, তাহলে এখানে পয়েন্ট দিলাম, তাহলে 3/36, 36 হলো। অর্থাৎ আমরা যদি একটু এভাবে কাজ করি, এভাবে না লিখে দেখো তো বুঝো নাকি এটাকে 8 সমস্ত আমরা লিখতে পারি, দেখো তো এইভাবে লিখতে পারি নাকি? জি স্যার লিখতে পারি। লিখতে পারি, এটা লিখতে পারি। আবার একটু কাটাকাটি করে কি লিখতে পারি না এইভাবে? না কাটতে পারি না, এইভাবে লিখে দাও, কাটাকাটি দরকার নাই, এইভাবে লিখে দাও, এইভাবে। তাই এত বছর, কথা কি বুঝতে পারছো বিষয়টা? 8 সমস্ত 4/12, মানে 8/96, 96 এর 4 কত, 100, 100/12, এটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারো নাকি? জি স্যার। ক্লিয়ার তো একদম? জি স্যার। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে কি আমি গ নম্বর প্রশ্নটা গেলাম, তোমরা যে ক্লিয়ার থাকো এরকম করে লিখলে হবে, এরকম করে লিখে দিলে অ্যান্সারটা করে দিলে ইনশাআল্লাহ আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের সময় কত, 8 সমস্ত 4/12, এই এত বছরে ওই টাকাটা দ্বিগুণ হয়ে যাবে, যে টাকাটা জমা রাখা হয়েছিল সেটা দ্বিগুণ হয়ে যাবে। এখন গ নম্বর প্রশ্নটা বলতেছে দেখো, 3 বছর অন্তে, এই যে 3 বছর অন্তে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে নির্ণয় করো। বুঝতে পারছো বিষয়টা? এখানে বলতে 3 বছর শেষে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে 3 বছর শেষে। এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু এখন দেয়া আছে ওইটাই, এই যে 10% মুনাফা, 20,000 টাকা মূলধন, সবকিছু দেয়া আছে। এখন বলছে 3 বছর শেষে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত। তাহলে আমরা প্রথমে কি করব দেখো তো, সরল মুনাফাটা বের করবো না? প্রথমে সরল মুনাফা বের করব, পরে চক্রবৃদ্ধি মুনাফা বের করব, বের করে এদের পার্থক্যটা কত অর্থাৎ বিয়োগ ফলটা কত সেটা আমরা বের করব। কথা কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, কি ক্লিয়ার হইছো কি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করে দেখো তো, আমাদের গ নম্বর যে প্রশ্নটা করতেছি কি কি দেওয়া আছে, দেখো এখানে দেয়া আছে কি, আমাদের দেয়া আছে এই যে মূলধন 20,000 টাকা আর মুনাফার হার 10%। আমরা এটা লিখে নিচ্ছি, দেখো মূলধন পি সমান 20,000 টাকা। ওকে, এরপরে মুনাফার হার আর ইকুয়াল টু 10% বা 10/100। কথা ক্লিয়ার? বা ক্যালকুলেশন করে 1/10 করতে পারি। এ পর্যন্ত ক্লিয়ার নাকি? সময় জি জি সময় n ইকুয়াল টু 3 বছর, কেন 3 বছর হলো বলতে পারবা? এই যে প্রশ্ন বলেছিল, এই যে প্রশ্ন দেখো 3 বছর শেষে। 3 বছর অন্তে মানে 3 বছর শেষে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা কত। দেখো দুই জায়গাতেই মানে সরল মুনাফার ক্ষেত্রেও একই প্রশ্ন, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একই প্রশ্ন, শুধুমাত্র আমরা এটা এবং এটা বের করে পার্থক্যটা দেখবো আসলে পার্থক্যটা কত হয়। এখন খেয়াল করে দেখো যে আমরা এই সবগুলো তো লিখে নিলাম, এখন আমরা যেটা করব, সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি সূত্র জানি? সরল মুনাফার ক্ষেত্রে কি বলতেছে, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা। তো সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু, আই সমান পি আর এর। ওকে, এখন দেখো পি এর মানটা কত 20,000, আর এর মানটা কত 1/10 গুণন আছে 3, একটা শূন্য কাটো, কাটলে হচ্ছে কত হয়, 6,000 টাকা হয়।
কথা কি 6,000 টাকা। 6,000 ছয় টাকা। হাজার হ্যাঁ, এ পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে নাকি? এখন আমরা যেটা বের করবো জি এবার স্যার। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটা আমরা এখন বের করব, এটা বের করব। এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্র মনে আছে কি তোমাদের? কি বলতো? মুনাফার ক্ষেত্রে সূত্র কি? আমরা তো সূত্র কি এটা জানি, আগে আমরা কি বের করে নেব? সি বের করে নেব। সি সমান সমান হ্যাঁ, এটা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন, আমরা লিখে নিলাম চক্রবৃদ্ধি, এটা কিন্তু মূলধন, এটা চক্রবৃদ্ধি মূলধন। সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। হ্যাঁ, এখন দেখো পি এর মানটা 20,000 টাকা গুণন 1 প্লাস আর এর মানটা হচ্ছে 1/10, তারপর কত? এন এর মানটা 3 বছর। কথা কি ক্লিয়ার? বলো তো দেখি, যেটা আমি বের করতেছি সেটা জি কি এক, মানে এই যে এইটা আর এটা কি এক জিনিস? না স্যার। হ্যাঁ, না স্যার ঠিক এক না। নো স্যার আমি এটা বের করছি মুনাফা আর এটা বের করছি চক্রবৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি আসলটা বিয়োগ করে দিই, আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পাবো। কথা ক্লিয়ার? তো এখন যদি একে ক্যালকুলেশন করো, 20,000 গুণন এটা 11/10, এখন এটাকে যদি ক্যালকুলেশন করো কত হয় দেখি? 11 ভাগ আছে 10, তারপর যে কিউব গুণন 20,000, দেখো তো 26,620 না? 26,620 টাকা। তোমরা একটা ক্যালকুলেশনটা করো, যদি ভুল না যায় আমার। দেখো, মিলাই নাও, 26,620 টাকা, এটা চক্রবৃদ্ধি মূলধন। দেখো তো বুঝো নাকি? এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা বের করছি সেটা কি বলতো? চক্রবৃদ্ধি মূলধন না? বলো, চক্রবৃদ্ধি মূলধন না? জি স্যার। জি স্যার আমাকে বের করতে, প্রশ্নে কি চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছিল? প্রশ্নে বলেছিল সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, তোমাকে এটা বলছিল। কথা কি বুঝতে পারছো বিষয়টা? সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কত সেটা তোমাকে বের করছিল। চক্রবৃদ্ধি মূলধন কিন্তু বের করতে বলিনি, কিন্তু আমাদের ওটা লাগবে। ঠিক আছে, ওটা বের করা লাগবে। এখন চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু আমরা কি জানি? সি মাইনাস পি, জানি না? চক্রবৃদ্ধি মুনাফা, জি স্যার জি স্যার। সির মানটা পেলাম আছে 26,620 টাকা, মাইনাস পির মানটা দেখো 20,000 টাকা, আগেই আমরা তুলে নিছি 20,000 টাকা। তাহলে মোটামুটি দেখো 6,620 টাকা, এটা হলো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখন আমরা কি করব? আমাদের প্রশ্ন কি বলেছিল? সরল মুনাফা পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমরা দেখো কি করব, এখন এটাই আমরা লিখবো। সুতরাং আমরা এখানে লিখবো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। মুনাফার পার্থক্য। তা দেখো, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা অবশ্যই বেশি হবে। চক্রবৃদ্ধি মুনাফা জানো তোমরা অবশ্যই বেশি হয়। তাহলে এই 6,620 টাকা মাইনাস সরল মুনাফা পেয়েছি আমরা কত? সরল মুনাফা পেয়েছি 6,000 টাকা। কথা কি ক্লিয়ার? তাহলে 6,000 টাকা বাদ দাও, তাহলে বাদ দিলে কত হয় দেখো? 620 টাকা। এটাই আমাদের এখানকার অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? না বুঝে থাকলে আমাকে অবশ্যই অবশ্যই বলো। জি স্যার। সবাই কি বুঝেছো? কয়েকজন শুধু আমাকে জি স্যার জি স্যার। জি স্যার জি স্যার হ্যাঁ, অনেকেই মানে শুধু কয়েকজনই বলে, বাট অন্যরা বলে না। আসলে অন্যরা কি বুঝতেছে না বুঝতে আমি কিছুই বুঝতে পারতেছি না। আসলে আদৌ বুঝতেছে কি বুঝতেছে না? স্যার বুঝছি স্যার, লিখাতে ব্যস্ত। ও, লেখাতে ব্যস্ত। হ্যাঁ, বুঝতে পারলে হবে। তোমাদের কাছে আমার একটাই কথা, যে তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে বলবা যে স্যার এটা বুঝি নাই। কারণ এগুলো কিন্তু বোর্ডে পড়া প্রশ্ন, বোর্ডে আসছে। কারণ তোমাদের পরীক্ষা যদি হয় অবশ্যই এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া হবে। এই প্রশ্ন না দিলেও এই ধরনের প্রশ্ন দেওয়া হবে। এজন্য এটা শেখাটা বোঝাটা খুবই ম্যান্ডেটরি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার।
এখন সবাই কি তোমাদের চ্যাট বক্সে তোমাদের রোল নাম দিয়ে দিছো? অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্ট Yes, হচ্ছে, sir. অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্ট হচ্ছে। এটা এরপর মার্কস হবে এবং তোমাদের পরীক্ষা হবে আগস্টের 1 তারিখে সম্ভবত। ঠিক আছে, আজ মানে ঈদের পরে এসে পরীক্ষা হবে, সেভাবে প্রিপারেশন নিতে শুরু করো। কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, তোমরা এখন লিভ নিতে পারো।